আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার ভাই জানেন, নাজমুল ভাই, আপনারা সকলেই জানেন ভাই বেশ দীর্ঘ প্রায় কতদিন, 10-15 দিন যাবত অসুস্থ। আমি তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করছি এবং সকলের কাছে দোয়া চাচ্ছি। সবাই যেন আমাদের প্রিয় নাজমুল স্যারের জন্য দোয়া করেন। আচ্ছা, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমার প্রিয় শিক্ষকের অনুমতি নিয়ে আমি আমাদের আজকের মূল আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। আজ আমরা হোমিওপ্যাথির এক গভীর ও শক্তিশালী ওষুধ নিয়ে আলোচনা করব। ওষুধটির নাম সাইলিশিয়া। এই দীর্ঘ আলোচনায় আপনাদের সকলের ধৈর্যশীল ও মনোযোগী অংশগ্রহণ কামনা করছি। একটু কষ্ট করে শুনবেন। আশা করছি আমার এই আলোচনা থেকে আমরা সকলেই উপকৃত হব। আল্লাহ তাআলা চাইলে আমরা সকলেই উপকৃত হব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি প্রথমে ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করতে চাই। গল্প বলা চলে না, গল্পের মতো উপমা দিচ্ছি আরকি। তো গল্পের মানে ২ টা চরিত্র। সাইলিশিয়াকে নিয়ে আমি ছেলে-মেয়ে ২ টা চরিত্র নিয়েই বলে যাচ্ছি। মেয়ে চরিত্রটার নাম দিয়েছি সিস্টার সিলিকা, আর ছেলেরা ধরে নিবেন এই ডাক্তার ফ্লিন্ট, যিনি কাচের মতো স্বচ্ছ এবং পাথরের মতো শক্ত। এমন একটা চরিত্র নিয়ে কিছু কথা বলবো, ২-৪ লাইন বলবো। গ্রামের শেষ প্রান্তের ছোট্ট একটা ক্লিনিকে প্রতিদিন বসেন এক বিস্ময়কর চরিত্র। লোকেরা তাকে ডাকে সিস্টার সিলিকা, আবার অনেকেই বলেন ডাক্তার ফ্লিন্ট। তিনি বাইরে থেকে যেন একেবারেই স্বচ্ছ কাচের মতো, নরম, ভঙ্গুর, সহজেই ভেঙে যাবেন মনে হয়। শরীর শুকনো, মুখ ফ্যাকাশে, হাত পা সবসময় ঠান্ডা, মনে হয় হাওয়াতেই হয়তো উড়ে যাবেন। কিন্তু ভেতরে তিনি একেবারেই অন্য মানুষ, যেন পাথরের মতো শক্ত, ফ্লিন্টের মতো অদম্য। অসুখ যত কঠিনই হোক, ক্ষত যত গভীরই হোক, ধৈর্য আর অধ্যবসায়ের মাধ্যমে তিনি তা সারিয়ে তোলেন। তার স্বভাব লাজুক, নিজের কথা সহজে বলতে পারে না। তবে যখন স্থির হন, তখন আর কেউ তাকে টলাতে পারে না। লোকেরা বলেন তিনি যেন স্বচ্ছ কাচের আড়ালে লুকানো এক অদৃশ্য পাথরের শক্তি। এই চরিত্রেই হোমিওপ্যাথির জগতে আমাদের পরিচিত সাইলিশিয়া, যিনি দুর্বলতার আড়ালে লুকিয়ে রাখেন প্রকৃত শক্তির গোপন রহস্য। এই এই যে সাইলিশিয়া বা অনেক ডাক্তার এই ওষুধটিকে শল্য চিকিৎসকের মানে শল্য চিকিৎসক সরাসরি বলছেন। এই শল্য চিকিৎসকের জন্ম পৃথিবীর অন্যতম কঠিন বস্তু থেকে। অনেকে জানে সিলিকন থেকে তৈরি, আসলে এটা চকচকে পাথর, ফ্লিন্ট পাথর থেকে তৈরি। ফ্লিন্ট পাথর থেকে ওই পাথরটা গুঁড়ো করে যে সিলিকন হয়, ওটা থেকে তৈরি করা হয়। মাস্টার স্যামুয়েল হ্যানিম্যান আমাদের এই কঠিন পাথরকে শক্তিতে রূপান্তরিত করে আবিষ্কার করেন এই সাইলিশিয়া ওষুধটি। এর ভেতরে লুকিয়ে আছে শরীরকে আবর্জনা মুক্ত করার এক অসাধারণ ক্ষমতা। তিনি দেখলেন যা কিছু শরীরের অংশ নাই, তা সে কাঠের টুকরোই হোক বা পুজের পকেট হোক বা মৃত হাড়ের কণাই হোক, সাইলিশিয়া তাকে শরীর থেকে বের করে দেয়, দেওয়ার পথ তৈরি করে দেয় আর কি। আচ্ছা, এভাবেই কঠিন শিলা থেকে জন্ম দিল হোমিওপ্যাথির সবচেয়ে নিপুণ শল্য চিকিৎসকের। অন্যান্য চিকিৎসকের মতো সাইলিশিয়া দ্রুত কাজ করে না, সে তাড়াহুড়ো পছন্দ করে না। তার অন্যান্য অনন্যতা তার ধৈর্যশীল বা মেথডিক্যাল পদ্ধতিতে। সে প্রথমে ক্ষত স্থানের চারপাশে একটি নিয়ন্ত্রিত প্রদাহ তৈরি করে। ধীরে ধীরে পুঁজ জমিয়ে সে বাহিরের বস্তুটিকে আলগা করে এবং অবশেষে একটি নিখুঁত পথ তৈরি করে তাকে শরীর থেকে বের করে দেয়। এই পুরো প্রক্রিয়াটি এতটাই প্রাকৃতিক যে রোগী প্রায়শই কোনো তীব্র যন্ত্রণা ছাড়াই আরোগ্য লাভ করে। এই শল্য চিকিৎসক শুধু শারীরিক আবর্জনা পরিষ্কার করে না, সে মনের ময়লাও দূর করে। যে রোগী আত্মবিশ্বাসের অভাবে ভুগে, ব্যর্থতার ভয়ে নিজেকে গুটিয়ে রাখে, সাইলিশিয়া তার ভেতর থেকেও সে ভয়ের কাঁটা বের করে দিয়ে তাকে মানসিক দৃঢ়তা ফিরিয়ে দেয়। সাইলিশিয়া সম্পর্কে ছোট্ট কিছু নোটস বলবো, এরপর থেকে মূল আলোচনার দিকে যাব আমি। সাইলিশিয়ার মূল কাজ শরীর থেকে বাহিরের বস্তু বা ফরেন বডিজ ও পুষ বের করে দেয়। সাইলিশিয়া রোগী প্রচন্ড শীতকাতর হয়, এক্সট্রিমলি চিলি, জীবনশক্তির উত্তাপের অভাব দেখা দেয়, মানসিকতা
দৃঢ়তার অভাব, ব্যর্থতার ভয়, কিন্তু এই রোগীগুলো একগুঁয়ে হয়। আচ্ছা, সাইলেশিয়া নিয়ে অবিস্মরণীয় কিছু লক্ষণ বলবো। পায়ে প্রচন্ড দুর্গন্ধযুক্ত ঘাম হয়, লাজুক মল বা ব্যাশফুল স্টুল, মানে মল বাইরে বেরিয়ে এসে আবার ভেতরে ঢুকে যায়। মাথা সবসময় গরম কাপড় দিয়ে ঢেকে রাখার ইচ্ছা ইচ্ছা করে, এবং এই ওষুধের ক্রিয়া পদ্ধতিটা বেশ স্লো, মানে বেশ স্লো কাজ করে, কিন্তু ডিপ অ্যাক্টিভ মেডিসিন এইটা। এবার আমরা আসি সাইলেশিয়ার শারীরিক গঠনের একটি পূর্ণাঙ্গ চিত্র নিয়ে। সাইলেশিয়াকে বুঝতে হলে কল্পনা করুন এমন একটি সুন্দর নাজুক গাছ যার শিকড় মাটির গভীরে প্রবেশ করে পুষ্টি শোষণ করার ক্ষমতা হারিয়েছে। বাইরে থেকে তাকে দেখতে সুন্দর হলেও তার ভেতরে নেই কোনো দৃঢ়তা বা জীবনী শক্তি। সাইলেশিয়ার শারীরিক গঠন হলো এমনই এক প্রতিচ্ছবি যার মূলে রয়েছে জীবনী শক্তির উত্তাপের অভাব এবং দৃঢ়তার অভাব। এই মূল দুর্বলতাই তার সমস্ত শারীরিক গঠনে প্রতিফলিত হয়। আচ্ছা, আমরা শারীরিক গঠনের প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করব, ল্যাক অফ ভাইটাল হিট অ্যান্ড এক্সট্রিমলি চিলিনেস, অর্থাৎ জীবনী শক্তির উত্তাপের অভাব এবং প্রচন্ড শীতকাতরতা। সাইলেশিয়ার রোগীর শরীরের আভ্যন্তরীণ আগুন বা জীবনী শক্তির উত্তাপ যেন নিভু নিভু করে জ্বলে। এ কারণে সে অত্যন্ত শীতকাতর হয় এবং শীতবোধ তার হাড়ের মজ্জা পর্যন্ত বিস্তৃত থাকে। গরম পোশাক, গরম ঘর বা আগুন পোহালেও তার এই অভ্যন্তরীণ শীতভাব সহজে দূর হয় না। ঠান্ডা বাতাস বা সামান্য আবরণ খোলা তার জন্য অসহনীয়। তাই সে সবসময় নিজেকে, বিশেষ করে মাথা ও কান, গরম কাপড় দিয়ে ঢেকে রাখতে চায়। এ বিষয়ে ডাক্তার জেমস টেইলর কেন বলে, "The patient is cheery, hugs the stoves, wants an unusual amount of clothing, and wants the head wrapped up warmly. He's never comfortable without his hats on." অর্থাৎ রোগী শীতকাতর, আগুনের কাছে জড়সড় হয়ে বসে থাকে, অস্বাভাবিক পরিমাণে গরম কাপড় চায় এবং মাথা গরম করে ঢেকে রাখতে চায়। সে টুপি ছাড়া কখনোই স্বস্তি বোধ করে না। উদাহরণ দিতে পারি, একজন অফিস কর্মী যিনি এসি যুক্ত অফিসে একটি থার্মাল গেঞ্জি, টি শার্ট, সোয়েটার এবং তার উপর একটি জ্যাকেট পরেও চেয়ারে বসে চাদর গায়ে দিয়ে বসে আছেন। সহকর্মীরা অবাক হলেও তিনি বলেন যে, আমার ভেতর থেকেই ঠান্ডা লাগে, তা কিছুতেই যেতে চায় না। আমরা নেক্সট পয়েন্টে আসি, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিল্ড, বাহ্যিক চেহারা এবং গঠন কেমন সাইলেশিয়ার। সাইলেশিয়ার রোগীর চেহারা প্রায়শই ফ্যাকাশে হয়, মোমের মতো মসৃণ বা ফ্যাকাশে হলদেটে টাইপের হয়, যা তার রক্তশূন্যতা এবং দুর্বল পুষ্টির ইঙ্গিত দেয়। তার ত্বক হয় নাজুক এবং চুল পাতলা ও রেশমি। শিশুদের ক্ষেত্রে শরীর ও অঙ্গ প্রত্যঙ্গের তুলনায় মাথাটি অসামঞ্জস্যপূর্ণভাবে বড় দেখায় এবং তাদের গোড়ালি এতটাই দুর্বল থাকে যে তারা সহজে হাঁটা শিখতে পারে না বা বারবার পড়ে যায়। এ বিষয়ে ডাক্তার ফ্যারিংটন বলেন, "Felicia is adapted to the scrofulous diathesis, especially in the children with large heads, open frontaliness, and saucers with a pale earthy complexion and weak ankles." অর্থাৎ সাইলেশিয়া স্ক্রোফুলাস ধাতু প্রকৃতির জন্য উপযোগী, বিশেষ করে সেই সব শিশুদের জন্য যাদের মাথা বড়, ব্রহ্মতালু ও হাড়ের জোড়া খোলা, সাথে ফ্যাকাশে মাটির মতো গায়ের রং এবং দুর্বল গোড়ালি। উদাহরণ দিতে পারি, একজন মা তার 3 বছরের শিশুকে নিয়ে এসেছেন, যাকে দেখতে তার বয়সের চেয়েও ছোট ছোট লাগে এবং দুর্বল মনে হয়। মা বলেন, ওর মাথাটা শরীরের তুলনায় বড়, আর জন্মের পর থেকেই মাথার সামনের নরম জায়গাটা, মানে ব্রহ্মতালুটা, এখনো শক্ত হয়নি। ও প্রায় হোঁচট খেয়ে পড়ে, কারণ ওর গোড়ালি একদমই শক্ত নয়। এমন শিশুকে আমরা সাইলেশিয়া শিশু বলে চিনতে পারি। নেক্সট পয়েন্টে আসি আমরা, ডিফেক্টিভ নিউট্রিশন অ্যান্ড ইমাসিয়েশন, ত্রুটিপূর্ণ পুষ্টি ও শীর্ণতা। সাইলেশিয়া রোগীর পরিপাকতন্ত্র যেন একটি ছিদ্রযুক্ত ঝুড়ির মতো, যেখানে কোনো কিছুই ঠিক মতো ধরে রাখা যায় না। সে ভালো খাওয়া সত্ত্বেও তার শরীর প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে পারে না, ফলে শরীর ধীরে ধীরে শীর্ণ হতে থাকে, মাংসপেশি শুকিয়ে যায়
এবং সে শক্তিহীন ও রুগ্ন হয়ে পড়ে। এ বিষয়ে ডাক্তার হেনরি ক্লার্ক বলেন, nutrition is profoundly affected. The patient is nervous, irritable, and weak, with loss of flesh and energy. Children are puny, stuned, and badly nourished. পুষ্টি প্রক্রিয়া গভীরভাবে আক্রান্ত হয়। রোগী স্নায়বিক, খিটখিটে এবং দুর্বল, সাথে মাংস ও শক্তির ক্ষয় ঘটে। শিশুরা দুর্বল হয়, বৃদ্ধিহীন হয়, মানে স্লোলি বাড়ে আর কি, এবং অপুষ্টিতে ভোগে। উদাহরণস্বরূপ বলতে পারে একজন কিশোর যে প্রচুর পরিমাণে খাবার খায় কিন্তু তার ওজন বাড়ে না, তাকে দেখতে তার বয়সের তুলনায় অনেক বেশি রোগা ও দুর্বল লাগে। তার শরীর কোনো মাংসপেশির গঠন তৈরি হয়নি এবং সে সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে। এরপর আসি আমরা স্যালিসিয়ার মেইন একটা পয়েন্ট, টেন্ডেন্সি টু সাপুরেশন, পুষ তৈরির প্রবণতা, যেটা আমরা মোটামুটি সবাই জানি। স্যালিসিয়া রোগীর দুর্বল জীবনী শক্তির জীবাণুর বিরুদ্ধে সঠিকভাবে লড়াই করতে পারে না, ফলে তার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্রতিটি আঘাতেই পুষ তৈরি করার প্রবণতা দেখা যায়। এটি যেন শরীরের একটি দুর্বল কিন্তু একগুঁয়ে প্রচেষ্টা, যার মাধ্যমে সে ভেতরের দূষিত পদার্থ বা বাহ্যিক বস্তুকে বাইরের দিকে বের করে দিতে চায়। এই বিষয়ে ডাক্তার ন্যাশ বলেন, প্রতিটি সামান্য আঘাতেই পেকে যায়। এটিকে একটি সাংবিধানিক প্রবণতা বলে মনে হয়, কারণ রোগী বলে, ডাক্তার, একটি পিনের সামান্য আঁচড়ও আমাকে আমার ক্ষত জায়গাটা পাকিয়ে দেয়। উদাহরণস্বরূপ বলতে পারি, একজন কাঠমিস্ত্রি বলছেন, আগে আমার হাতে কত কাঠের টুকরো ফুটেছে আমি পাত্তাই দেইনি, কিন্তু এখন সামান্য একটা আঁচড় লাগলেও জায়গাটা ফুলে লাল হয়ে যায়, পেকে যায়, পুজ হয়, অনেক দিন ধরে ভোগায়। এরপর আসি ঘামের স্বতন্ত্র বৈশিষ্ট্য, পিকিউলার ক্যারেক্টারিস্টিক্স অফ সোয়েট। সাইলেশিয়ার ঘাম অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ এবং দুর্গন্ধযুক্ত। এর সবচেয়ে পরিচিত লক্ষণ হলো পায়ের ঘাম, যা এতটাই দুর্গন্ধযুক্ত এবং ক্ষতকার যে তার মোজা ও জুতো পর্যন্ত নষ্ট করে দেয়। এছাড়াও মাথায়, বিশেষ করে রাতে ঘুমের প্রথম ভাগে প্রচুর টকযুক্ত ঘাম হয়। ডাক্তার এইচ.সি. অ্যালেন বলেন, পায়ে প্রচুর দুর্গন্ধযুক্ত ঘাম, যার গন্ধ পচা মাংসের মতো। পায়ের ঘাম এতটাই ক্ষতকর যে তা জুতো নষ্ট করে দেয় এবং পায়ে ঘা তৈরি করে দেয়। উদাহরণস্বরূপ বলতে পারি, একজন যুবক যিনি তার পায়ের দুর্গন্ধের জন্য সামাজিকভাবে অত্যন্ত বিব্রত, তিনি বলেন, আমি দিনে 2 বার পা ধুয়ে মোজা বদলেও কোনো লাভ হয় না। অফিসে জুতো খুলতে পারি না এবং আমার জুতো কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়। এরকম পেশেন্টের ক্ষেত্রে আমরা সাইলেশিয়া চিন্তা করতে পারি। নেক্সট পয়েন্টে আসি, গ্ল্যান্ডস, বোনস অ্যান্ড নেইলস, গ্রন্থি, অস্থি এবং নখ। সাইলেশিয়ার প্রভাব শরীরের গঠনগত উপাদানগুলোর উপর অত্যন্ত গভীর। লসিকা গ্রন্থিগুলো ফুলে মটর দানার মতো শক্ত হয়ে যায় এবং পরে ধীরে ধীরে পেকে যাওয়ার প্রবণতা থাকে। হাড়ের পুষ্টির অভাবে হাড়ের বক্রতা হয় এবং ভাঙা হাড় সহজে জোড়া লাগে না। নখগুলো কেমন হয়? নখগুলো হয় ভঙ্গুর, বিকৃত, ঢেউ খেলানো এবং সাদা দাগযুক্ত হয়। তো এই বিষয়ে ডাক্তার উইলিয়াম বোরিক বলছেন, caries of bones and teeth, induration and suppuration of glands, nails are crippling, brittle, with white spots on them. দাঁত ও হাড়ের ক্ষয়, গ্রন্থির কাঠিন্য ও পেকে যাওয়া, নখগুলো বিকৃত, ভঙ্গুর এবং সেগুলোতে সাদা দাগ থাকে। এর পরের পয়েন্টে আসি, নার্ভাস সিস্টেম ডেবিলিটি অ্যান্ড ওভার সেন্সিটিভনেস, স্নায়ুতন্ত্রের দুর্বলতা ও অতি সংবেদনশীলতা। সাইলেশিয়া রোগী একটি খোলা তারের মতো সংবেদনশীল হয়। তার স্নায়ুতন্ত্রগুলো এতটাই দুর্বল এবং উত্তেজিত থাকে যে সে সামান্য শব্দ, আলো বা স্পর্শেও চমকে ওঠে বা কষ্ট পায়। তার শরীর ও মন উভয়ই বাহ্যিক প্রভাবের প্রতি অতি প্রতিক্রিয়াশীল হয়। এ বিষয়ে ডাক্তার কেন বলেন, সাইলেশিয়া রোগী সমস্ত প্রভাবের প্রতি অতি সংবেদনশীল, স্নায়বিকভাবে খিটখিটে হয় এবং সামান্যতম শব্দেও সহজেই চমকে ওঠে। নেক্সট পয়েন্টে আসি আমরা, ইল ইফেক্ট অর ব্যাড ইফেক্ট অফ ভ্যাকসিনেশন, টিকার কুফল। সুজার মতোই সাইলেশিয়াতেও টিকার কুফলের জন্য একটি শ্রেষ্ঠ ঔষধ, তবে এর ধারণা কিছুটা ভিন্ন।
টিকার পর যদি রোগীর শরীরে ফোড়া, পুজ তৈরির প্রবণতা, ক্র্যাম্পিং বা খিঁচুনি, স্নায়বিক দুর্বলতা বা শারীরিক বৃদ্ধি থেমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, তবে সেখানে সাইলেশিয়া প্রযোজ্য। এ বিষয়ে এইচ.সি. অ্যালেন বলেন, ব্যাড ইফেক্ট অফ ভ্যাকসিনেশন স্পেশালি অ্যাবসেস অ্যান্ড কনভালশন থ্রু আউট স্প্লিন্টার্স। টিকার কুফল বিশেষ করে ফোড়া এবং খিঁচুনি শরীর থেকে কাটা বা বাহ্যিক বস্তু বের করে দেয় সাইলেশিয়াতে। নেক্সট পয়েন্টে আসি, ব্যাশফুল স্টুল নিয়ে আসি। বৈশিষ্ট্যপূর্ণ কোষ্ঠকাঠিন্য সাইলেশিয়ার। সাইলেশিয়ার কোষ্ঠকাঠিন্য অত্যন্ত অদ্ভুত এবং মনোদৈহিক। মলত্যাগের সময় যখন মল কিছুটা বেরিয়ে আসে, তখন মলদ্বার সংকুচিত হয়ে মল আবার ভেতরে ঢুকে যায়। এই লক্ষণটিকেই ব্যাশফুল স্টুল বা লাজুক মল বলে। ডাক্তার জেমস টেইলর কেন্ট এই বিষয়ে বলেন, the stool comes down with great straining, and when it is partially expelled, it slips back again into the rectum. This is the bashful stool. অর্থাৎ প্রচন্ড কোপ দেওয়ার পর মল নিচে নামে এবং যখন এটি আংশিকভাবে নির্গত হয়, তখন তা আবার মলদ্বারের পিছলে ঢুকে যায়। এটিই হলো সেই ব্যাশফুল স্টুল বা লাজুক মল। উদাহরণস্বরূপ বলতে পারি, একজন রোগী এসে বলছেন, আমার পায়খানা খুব শক্ত হয়, কিন্তু সমস্যা হলো আমি যখন চাপ দেই মল কিছুটা বেরিয়ে আবার ভেতরে চলে যায়। এই প্রক্রিয়াটি অনেকক্ষণ ধরে চলতে থাকে, যা অত্যন্ত কষ্টকর বিষয়। আমার নেক্সট পয়েন্ট, শারীরিক গঠনের লাস্ট পয়েন্ট, রিলেশনশিপ টু দ্য মুন, চাঁদের সাথে সম্পর্ক। সাইলেশিয়ার রোগীর শারীরিক কষ্ট অনেক সময় চাঁদের কলার সাথে বৃদ্ধি বা হ্রাস পায়। বিশেষ করে আমাবস্যায় তার রোগ লক্ষণ যেমন মৃগী রোগ, বাতের ব্যথা বাড়তে পারে। ডাক্তার হেনরি ক্লার্ক এই সম্পর্কে বলছেন, মেনি সিমটম আর ওর্স অ্যাট নিউ মুন অ্যান্ড ফুল মুন। এপিলেপসি ইজ ওর্স অ্যাট নিউ মুন। হেনরি ক্লার্ক বলছেন, অনেক লক্ষণ আমাবস্যা এবং পূর্ণিমায় বৃদ্ধি পায়, মৃগী রোগ আমাবস্যায় বাড়ে। তো এই পূর্ণাঙ্গ আলোচনায় আমরা মোটামুটি সাইলেশিয়ার শারীরিক গঠনের একটি স্বচ্ছ এবং বিস্তারিত চিত্র দেখতে পারছি। এর প্রতিটি লক্ষণই তার মূল দুর্বলতা, জীবনী শক্তির উত্তাপ এবং দৃঢ়তার অভাব থেকে উদ্ভূত হয়েছে। এই সামগ্রিক চিত্রটি মনে রাখলে সাইলেশিয়া ওষুধটি মোটামুটি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ। এবার আসি আমরা সাইলেশিয়ার মাইন্ড সিমটম নিয়ে। সাইলেশিয়ার মানসিক চিত্রটি তার শারীরিক গঠনের মতোই দৃঢ়তার অভাব, ল্যাক অফ গ্রিট এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। রোগী বাইরে থেকে শান্ত, নম্র এবং বুদ্ধিজীবী মনে হলেও তার ভেতরের জগৎটি আত্মবিশ্বাসের অভাব, ভয় এবং খুঁতখুঁতে উদ্বেগে পরিপূর্ণ থাকে। তার নাজুক শারীরিক গঠনের মতোই তার মানসিক অবস্থাটিও বেশ দুর্বল। প্রথম পয়েন্টে আসি আমরা, মার্কড শাইনেস অ্যান্ড ফিয়ার অফ পাবলিক এক্সপোজার। লাজুকতা ও জনসম্মুখে ভয়। সাইলেশিয়া রোগী স্বভাবতই লাজুক এবং জনসম্মুখে নিজেকে প্রকাশ করতে ভয় পায়। বক্তৃতা দেওয়া, কোনো প্রশ্ন করা বা মঞ্চে দাঁড়ানোর কথা ভাবলে তার গলা শুকিয়ে যায়, কণ্ঠস্বর কেঁপে ওঠে বা সে তোতলামও শুরু করে দেয়। মানুষের সামনে এলে তার মুখ লাল হয়ে যায় এবং সে স্থবির হয়ে পড়ে। এই ভীতি বাইরে থেকে ভদ্রতা মনে হলেও এটি মূলত তার ভেতরের নিরাপত্তাহীনতারই বহিঃপ্রকাশ। এ বিষয়ে ডাক্তার কেন্ট বলেন, timid and bashful, the patient dreads appearing in public. অর্থাৎ ভীতু এবং লাজুক রোগী জনসম্মুখে আসতে ভয় পায়। এ বিষয়ে ডাক্তার লিপ্পি কি বলছেন? লিপ্পি বলছেন, children of Silesia are shy and sweat on the head when obliged to speak. অর্থাৎ সাইলেশিয়ার শিশুরা লাজুক হয়, কথা বলতে গেলে মাথায় ঘাম হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন কলেজ ছাত্র ক্লাসে ব্যক্তিগতভাবে চমৎকার অংশগ্রহণ করে, কিন্তু সেমিনারের সামনে গিয়ে তার কণ্ঠ বন্ধ হয়ে যায়, হাত থেকে কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে চুপ করে বসে থাকে। এই ধরনের কেসে সাইলেশিয়াকে কিন্তু বিবেচনা করা যেতে পারে। নেক্সট পয়েন্টে আসি, লো সেলফ কনফিডেন্স অ্যান্ড সেলফ ডাউট। আত্মবিশ্বাসের অভাব ও আত্মসন্দেহ। মেধা বা যোগ্যতা থাকা সত্ত্বেও সাইলেশিয়া নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে পারে না। সে প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করে, আমি কি পারবো? সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করে এবং প্রয়োজনে
বারবার যাচাই করে, আত্মসমালোচনায় তারা জর্জরিত। কাজ শুরু করলেও মাঝপথে অনিশ্চয়তায় আটকে যায়। ডাক্তার ন্যাশ এ বিষয়ে বলছেন, এদের দক্ষতা আছে কিন্তু নিজের ক্ষমতায় বিশ্বাস কম এদের। বিতুল কাছে একই রকম কথা বলছেন, দৃঢ়তা কম, ভেতরে অনিরাপত্তায় ভোগে এরা, তবুও মোটামুটি এরা চেষ্টা চালিয়ে যায়। নেক্সট পয়েন্টে আসি, বিবেচনাশীলতা ও অতি সতর্কতা। সাইলেশিয়ার রোগী প্রচন্ড খুঁতখুঁতে এবং কাজে অতিরিক্ত নিখুঁত হতে চায়। সবকিছু ঠিকঠাক না হলে সে মানসিক চাপে ভোগে। সহকর্মীর সামান্য সমালোচনাও তাকে গভীরভাবে আহত করতে পারে। এই নিখুঁতবাদী প্রবৃত্তি তার মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি করে। আমরা নেক্সট পয়েন্টে আসি, এটা হচ্ছে অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি, আগাম উৎকণ্ঠা। কোনো ঘটনা ঘটার আগেই সাইলেশিয়া রোগী অতিরিক্ত দুশ্চিন্তায় ভোগে। এই চিন্তাগুলোর বাস্তবের চেয়েও বড় এবং কাল্পনিক হয়। যেমন অচেতন হয়ে পড়া, কোনো দুর্ঘটনা ঘটা। এর ফলে শরীরেও প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন পেট ব্যথা হওয়া, ঘাম হওয়া অতিরিক্ত এবং ক্র্যাম্পিং বা কাঁপুনি হওয়া। ডাক্তার কেন বলছেন, গ্রেট অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি, ফেয়ার অফ ইভেন্টস বিফোর দে অকার। প্রচন্ড আগাম উৎকণ্ঠা, ঘটনা ঘটার আগেই ভয় পায় এরা। ডাক্তার বোরিক বলছে, গ্রেট ট্রেস্ট স্পেসেস মাইন্ড ফুল অফ অ্যাপ্রিহেনশন। পরীক্ষা বা বক্তৃতার সময় উদ্বিগ্ন থাকে আর কি। উদাহরণস্বরূপ বলতে পারে, একজন ছাত্র বোর্ড পরীক্ষার আগে রাতে ঘুমাইতে পারে না। সকালে তার পেট কাঁপে এবং হাত পা ঘামে ভিজে যায়। পরীক্ষার হলে বসে তার মনে হয় সে সবকিছুই ভুলে যাবে। এটি সাইলেশিয়ার একটা ক্লাসিক্যাল উপস্থাপনা। এরপর আসি আমরা, ওভার সেন্সিটিভিটি টু ইমপ্রেশন, অতি সংবেদনশীলতা। শব্দ, আলো, গন্ধ বা স্পর্শ, সাইলেশিয়া রোগী সবকিছু অতিরিক্ত ভাবে অনুভব করে। সামান্য শব্দে চমকে ওঠে, তীব্র আলোতে মাথা ভারী হয়, বাহ্যিক উদ্দীপনায় সে দ্রুত মানসিকভাবে ভারাক্রান্ত হয়। ডাক্তার অ্যালেন বলেন, সামান্য শব্দে চমকে ওঠে, ইন্দ্রিয়গুলো অতি সংবেদনশীল হয়। ডাক্তার ন্যাশ বলেন, বাহ্যিক প্রভাবে সহজেই আহত হয়, আবেগপ্রবণ হয় এরা। নেক্সট পয়েন্ট আসি, গোপনীয়তা ও অভিমান। সাইলেশিয়ার রোগী সাধারণত আবেগ প্রকাশ কম করে। কষ্ট হলে কাঁদা বা অভিমান না করে তা ভেতরে চেপে রাখে। এর পেছনের কারণ হলো লজ্জা বা অহংবোধ। সে চায় না তার কষ্ট অন্য কেউ দেখুক। এর ফলে আভ্যন্তরীণভাবে কষ্ট জমে ওঠে। এ বিষয়ে ডাক্তার ক্লার্ক বলেন, সাপ্রেসড গ্রিপ, পেশেন্ট সাফার সাইলেন্টলি। অর্থাৎ চাপা দুঃখ, রোগী নীরবে কষ্ট পায়। ডাক্তার ফ্যারিংটন বলেন, প্রাইড অ্যান্ড শেম লিডস টু রেটিয়েন্স ইভেন হোয়েন ইন পেইন। গর্ব বা লজ্জার কারণে কথা না বলে কষ্ট মেনে নেয় এরা। উদাহরণস্বরূপ বলতে পারি, একজন মহিলা বসের বকুনি খেলে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপ করে থাকেন। রাতে একা ঘরে তিনি নীরবে কাঁদেন, কিন্তু পরের দিন কর্মক্ষেত্রের আগের মতোই স্বাভাবিকভাবে আচরণ করেন। এইটাই সাইলেশিয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নেক্সট পয়েন্টে আসি, ফিক্সড আইডিয়াস অ্যান্ড ফিনিক্যাল নেচার, স্থির ধারণা ও খুঁতখুঁতে ভাব। তুচ্ছ বিষয় নিয়ে উদ্বেগের পাশাপাশি সাইলেশিয়া রোগীর মন একটি নির্দিষ্ট ধারণার মধ্যে আটকে যেতে পারে, যা থেকে সে সহজে বের হতে পারে না। এর ক্লাসিক উদাহরণ হলো পিন বা সুচ বা ধারালো বস্তু নিয়ে বারবার ভাবা বা গোনার ইচ্ছায় করা। এ বিষয়ে ডাক্তার কেন্ট বলেন, স্থির ধারণা সাইলেশিয়ার মধ্যে সাধারণ। একটি ধারণা তার মনের মধ্যে ঢুকে যায় এবং সে তা থেকে মুক্তি পেতে পারে না। উদাহরণস্বরূপ, সে কেবল পিন নিয়েই ভাবে, সে সবসময় পিন খোঁজে এবং পিনের স্বপ্নও দেখে। ডাক্তার অ্যালেন এই বিষয়ে বলেন, স্থির ধারণা যে তার দুটি ইচ্ছা বা চিন্তা আছে, একটি যা আদেশ করে, অন্যটি তা নিষেধ করে। তো তাকে অবশ্যই ফিরে গিয়ে দেখতে হবে যে সে আসলে ঘরের মানে দরজা দিয়েছে কিনা বা দরজায় তালা দিয়েছে কিনা। নেক্সট পয়েন্ট, সেটা হলো ব্যাশফুল স্টুল। ব্যাশফুল স্টুলটাও কিন্তু এর মনোদৈহিক লক্ষণ। যেহেতু আমি শারীরিক গঠনে বলেছি, যেন এটা আমি স্কিপ করব। কোয়াইট অবস্টাইনিস অ্যান্ড ইনার ডিটারমিনেশন, চুপচাপ কিন্তু জেদি হয়। সাইলেশিয়া রোগীর
চুপচাপ থাকে কিন্তু জেদি। বাইরে থেকে নম্র এবং নমনীয় মনে হলেও নিজের বিশ্বাসে স্থির হলে সে নীরবে খুব দৃঢ় হয়ে যায়। কেউ যদি জোর করে তাকে পরিবর্তন করতে চায়, সে শান্তভাবে তার অবস্থানে অটল থাকে। এই নীরব জেদ সাইলিশিয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই বিষয়ে ডাক্তার কেন বলেন, বাহ্যিকভাবে নম্র কিন্তু অন্তরে এরা একগুঁয়ে। হিতুলকাসও একই রকম বলছেন, ফ্রাজাইল অ্যাপিয়ারেন্স বাট ইন্টারনাল পারসিভারেন্স। ভঙ্গুর চেহারা, ভেতরে ধৈর্যশীল জেদ থাকে এদের। উদাহরণস্বরূপ বলতে পারি, কর্মক্ষেত্রে একজন সহকর্মী বলেন, তুমি ভুল করছো, কিন্তু রোগী চুপ করে থাকলেও পরে ধৈর্য ধরে কাজ ঠিক করে এবং প্রমাণ দেখিয়ে দেয়। এখানে নীরব জেদ কিন্তু স্পষ্ট থাকে। আমার লাস্ট মানসিক সিমটমটি হলো মাইন্ড বডি সেন্সিটিভিটি অ্যান্ড সাইকোসোমেটিক কোল্যাপস। মানসিক শারীরিক সংযোগ। চিন্তা বা মানসিক চাপ বাড়লেই তা শরীরের উপর প্রভাব ফেলে। যেমন মাথা ভারী, চোখ ঝাপসা, পেশি দুর্বলতা বা দ্রুত ক্লান্তি। মানসিক অবসাদ তীব্র হলে শারীরিকভাবে ধস নামে। এ বিষয়ে ডাক্তার প্যারিংটন বলেন, মানসিক চাপ দ্রুত ক্লান্তি আনে, মন দেহ একই রেসপন্স দেয়। একজন গবেষক উদাহরণস্বরূপ বলতে পারি, একজন গবেষক পরীক্ষার সময় মানসিক চাপ পেলেই রাতে অনিদ্রা এবং সকালে মাথা ভারী অনুভব করেন। মানসিক চাপ যত বাড়ে তার শারীরিক দুর্বলতাও তত স্পষ্ট হয়। এগুলো মোটামুটি মানসিক সিমটম। ফ্যালিসিয়ার মানসিক চিত্র হলো এমন এক ব্যক্তির প্রতিচ্ছবি যার মধ্যে জ্ঞান, মেধা এবং নম্রতার মতো গুণাবলী থাকা সত্ত্বেও তার ভেতরের জগৎটি আত্মবিশ্বাসের অভাব এবং ভয়ের মেঘে ঢাকা থাকে। তার শারীরিক দৃঢ়তার অভাবের মতোই তার মানসিক দৃঢ়তার অভাবও থাকে। তার তাকে তাকে সম্পূর্ণ সম্ভাবনা প্রকাশ করতে বাধা দেয়। এই মানসিক চিত্রটি তার শারীরিক গঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সঠিক প্রেসক্রিপশনের জন্য উভয়কেই বোঝা অপরিহার্য। সাইলিশিয়ার, এবার আসি আমরা সাইলিশিয়ার অঙ্গভিত্তিক আলোচনা। অঙ্গভিত্তিক আলোচনা করলে অনেক লেট হয়ে যাবে, কেননা সময় 1 ঘন্টা। সাইলিশিয়ার অঙ্গভিত্তিক আলোচনার ভিতরে অনেক অনেক বিস্তারিত, অনেক অনেক ডিটেইল আছে। মাথা হেড নিয়ে আছে, আই নিয়ে আছে, ইয়ার নিয়ে আছে, নোজ আছে, ফেস অ্যান্ড মাউথ, মুখ এবং মুখ গহ্বর, গলা, স্নায়ুতন্ত্র, মলদ্বার, সরলান্ত্র, মূত্রতন্ত্র, পুরুষ প্রজনন তন্ত্র, নারীর প্রজনন তন্ত্র, হাড়, গ্রন্থি, চুল, এছাড়াও আছে পিঠ, মেরুদণ্ড, অঙ্গ প্রত্যঙ্গ, ত্বক এবং আরো অনেক কিছুই আছে। তবে এগুলো এখন বলা মানে প্রায় অসম্ভব। তো আমরা এবার সাইলিশিয়ার মডালিটি নিয়ে আলোচনা করি। হোমিওপ্যাথিতে একটি ঔষধের সঠিক প্রয়োগের জন্য এর মডালিটি বা হ্রাস বৃদ্ধি জানাটা খুবই জরুরি। প্রায়শই রোগের নাম বা সাধারণ লক্ষণ একাধিক ঔষধের মধ্যে মিললেও এই মডালিটিস সঠিক ঔষধটিকে নির্ভুলভাবে নির্দেশ করে। সাইলিশিয়ার মডালিটি গুলোও তার শীতকাতর, নাজুক এবং স্নায়বিকভাবে সংবেদনশীল প্রকৃতিকে স্পষ্ট করে তোলে। আমরা প্রথমে অ্যাগ্রাভেশন নিয়ে বলবো, লক্ষণ বৃদ্ধি নিয়ে। ফ্রম কোল্ড, ঠান্ডা থেকে বৃদ্ধি। আচ্ছা, এটি সাইলিশিয়ার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মডালিটি। রোগীর শরীর ও মন ঠান্ডার সমস্ত রূপের প্রতি অত্যন্ত সংবেদনশীল হয়। ঠান্ডা বাতাস, ঠান্ডা আবহাওয়া, শরীরের কোনো অংশ বিশেষ করে মাথা ও পা অনাবৃত রাখা, ঠান্ডা জলে স্নান করা বা ভেজা মেঝেতে পা রাখলে তার সমস্ত কষ্ট বৃদ্ধি পায়। এরপর আসি রাত ও গভীর রাত। রাতের সময় বিশেষ করে রাত 12টা থেকে 2টার মধ্যে সাইলিশিয়ার লক্ষণ বাড়ে, ঘুমের সময় বাড়ে, এমন অনিচ্ছাকৃত প্রস্রাব, কাশি এবং ব্যথা এই সময়ের অন্তর্ভুক্ত। এরপর আসি মোশন অ্যান্ড ফিজিক্যাল এক্সারশন, চলাচল ও শারীরিক পরিশ্রম।
হাঁটা, দৌড়ানো বা শারীরিক পরিশ্রমে কাশি, পেশি ব্যথা ও দুর্বলতা বৃদ্ধি পায়। এই দুর্বলতা ধীরে ধীরে পক্ষাঘাতের দিকে নিয়ে যেতে পারে। সাইলেশিয়ার রোগী মানসিক পরিশ্রমেও দুর্বল হয়ে পড়ে। ডাক্তার কেন বলেন, চলাচল পক্ষাঘাতজনিত দুর্বলতা ও পেশির ব্যথা বাড়ায়। আচ্ছা, এরপর আসি মানসিক চাপ ও অশান্ত পরিবেশ। সাইলেশিয়ার স্নায়ুতন্ত্র অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সামান্য উত্তেজনা বা মানসিক চাপে তার কষ্ট বাড়ে। মানসিক চাপ বা উত্তেজনাপূর্ণ পরিবেশে কাশি, দুর্বলতা ও স্নায়ু বিষয়ক সমস্যার বৃদ্ধি পায়। ডাক্তার কেন বলেন, সাইলেশিয়া রোগী সমস্ত প্রভাবের প্রতি অতি সংবেদনশীল, স্নায়বিক খিটখিটে এবং সামান্য শব্দেও সহজেই চমকে ওঠে, ঝাঁকুনিতে বৃদ্ধি পায়। এরপর আসি খাদ্য ও পানীয়। সাইলেশিয়ার রোগীর দুধ বা গরুর দুধ সহ্য হয় না এবং কফি পান করলে অনেক উপসর্গ বেড়ে যায়, বিশেষ করে স্নায়বিক উত্তেজনা বা কম্পন দুর্বলতা। ডাক্তার বরিক বলেন, দুধ হজম হয় না, তা বমি করে দেয়। হ্যানিম্যান বলেন, কফি থেকে বৃদ্ধিকে তার প্রুভিং এর লিপিবদ্ধ করে রেখেছেন। নেক্সট অ্যাগ্রাভেশন আসি স্রাব চাপা দেওয়া থেকে। এটি সাইলেশিয়ার একটি প্রথম শ্রেণীর কারণ ভিত্তিক মডালিটি। রোগীর শরীর থেকে স্বাভাবিকভাবে নির্গত কোনো স্রাব, বিশেষ করে পায়ের ঘাম, যদি কোনো মলম বা পাউডার দিয়ে জোর করে বন্ধ করে দেওয়া হয়, তবে তার শরীরে মারাত্মক এবং গভীর রোগ দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, খিঁচুনি, প্যারালাইসিস, মেন্টাল ডিসঅর্ডার, এগুলো হতে পারে। ডাক্তার কেন বলেন, যদি পায়ের ঘাম পাউডার বা মলম দিয়ে চাপা দেওয়া হয়, তবে মাথা ব্যথা শুরু হবে, অঙ্গ প্রত্যঙ্গের কাঁপুনি, নাক ও গলার সর্দি এবং এমনকি মেনিনজাইটিস ও উন্মাদনা, পাগলামি ভাবটাও কিছুটা দেখা দিতে পারে। আচ্ছা, ডাক্তার ফ্যারিংটন এই বিষয়ে কি বলেন? যখন পায়ের ঘাম চাপা দেওয়ার পর কোনো লক্ষণ দেখা দেয়, তখন সাইলেশিয়া একটি নিশ্চিত আরোগ্যকারী ওষুধ। এই ক্ষেত্রে সাইলেশিয়ার চেয়ে আর কোনো ওষুধই তার ক্রিয়ায় এতটা নিশ্চিত নয়। নেক্সটে আসি টিকা ও অন্যান্য কারণ, যেসব কারণে বাড়ে। আচ্ছা, টিকার কুফল হিসেবে দীর্ঘস্থায়ী অসুস্থতা শুরু হয়। এছাড়াও অস্ত্রোপচারের পর কত সহজে সারতে চায় না এবং পুষ তৈরি হয়। চাঁদের প্রভাব থেকে আমাবস্যায় মৃগী রোগটা বৃদ্ধি, বাতের ব্যথা এবং মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে। এ বিষয়ে ডাক্তার হেনরি ক্লার্ক বলেছেন, অনেক লক্ষণ আমাবস্যা এবং পূর্ণিমাতে বৃদ্ধি পায়। মৃগী রোগ বিশেষ করে আমাবস্যায় বাড়ে। ডাক্তার বরিক বলছেন, টিকা নেওয়ার পর খারাপ প্রভাবের জন্য সাইলেশিয়া ব্যবহার করা যেতে পারে। এবার আমরা অ্যামিলাইরেশন বা লক্ষণের উপশম নিয়ে আলোচনা করব। সাইলেশিয়া কিসে কিসে উপশম থাকে, কিসে কিসে ভালো থাকে। প্রথম পয়েন্টে আসি, উষ্ণতা ও উত্তাপ থেকে উপশম। এটি ঠান্ডাজনিত বৃদ্ধির ঠিক বিপরীত এবং সাইলেশিয়ার প্রধান প্রধান উপশম লক্ষণ। রোগী গরম ঘরে, গরম পোশাকে গরম সেক দিলে এবং গ্রীষ্মকালে ভালো বোধ করে, বিশেষ করে মাথা গরম কাপড়ে ঢেকে রাখলে তার মাথা ব্যথা এবং অন্যান্য কষ্ট কমে যায়। নেক্সট পয়েন্টে আসি, মোশন অ্যান্ড ওয়াকিং। সাইলেশিয়ার বাত ব্যথা বা অস্থিরতা, যা বসে বা শুয়ে থাকলে বাড়ে, তা চলাফেরা বা ব্যায়ামের মাধ্যমে উপশম হয়। অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করলে পেশি ও স্নায়ুতে শিথিলতা আসে। ডাক্তার ফ্যারিংটন এই বিষয়ে বলছেন, ফ্যারিংটন তার ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকাতে প্রথম নড়াচড়ায় বাড়ে, কিন্তু ক্রমাগত নড়াচড়ায় উপশম। এই লক্ষণটি সাইলেশিয়ার বাতজনিত ব্যথায় গুরুত্বপূর্ণ মডালিটি হিসেবে উনি বর্ণনা করেছেন। আচ্ছা, নেক্সট অ্যামিলিয়ারেশনে আসি, পানি পান ও ঘাম, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সোয়েটিং। কিছু ক্ষেত্রে, বিশেষ করে মাথা ব্যথার সময় প্রচুর পরিমাণে প্রস্রাব হওয়ার পর রোগী সাময়িকভাবে বেটার ফিল করতে পারে। ঘাম হওয়ার পর সাইলেশিয়া রোগীদের লক্ষণ উপশম হইতে পারে। ডাক্তার জেমস টেইলর কেন্ট বলেন, প্রচুর পায়ের ঘাম হওয়ার পর মাথা ব্যথা উপশম হয়। ডাক্তার বরিকো এই বিষয়ে বলেছেন, ঘাম আসলে আসলে সাইলেশিয়া রোগী ভালো হয়, বেটার ফিল করে। নেক্সট অ্যামিলারেশন পয়েন্ট হচ্ছে অ্যামিলারেশন ফ্রম প্রেসার, চাপ প্রয়োগে উপশম। এটি সাইলেশিয়ার একটি গুরুত্বপূর্ণ ও আপাত স্ববিরোধী লক্ষণ। যেখানে হালকা স্পর্শে রোগীর কষ্ট বাড়ে, সেখানে জোরে বা দৃঢ় চাপ প্রয়োগ করলে তার কিছুটা ব্যথার উপশম হয়, বিশেষ করে মাথা ব্যথা বা স্নায়ু শুলগুলা।
ডাক্তার জেমস টাইলর কেন তার রেপার্টরিতে বলেছেন হেড পেইন প্রেসিং অ্যামেলারেশন, অর্থাৎ মাথা ব্যথা চাপ দিলে উপশম হয়। এর অধীনে সাইলেশিয়া একটি তালিকাভুক্ত ওষুধ। এটি স্পর্শে বৃদ্ধি লক্ষণের বিপরীত। এছাড়াও বেশ কিছু কারণে উপশম, মানে বেশ কিছু উপশম আছে, অ্যামেলারেশনের কারণ আছে। সেটা হলো এই যে একটু আগেই বললাম, প্রচুর পরিমাণে প্রস্রাব হওয়া, প্রস্রাব হলে কিছু তার মাথা ব্যথাটা উপশম হয়। আর আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো ম্যাগনেটিজম বা মেসমোরিজম। পুরনো বেশ কিছু মেডিকায় এগুলো পেয়েছি। সেটা হলো সাইলেশিয়া রোগী মেসমেরিজম বা বায়ো এনার্জি হিলিং এর প্রতি সংবেদনশীল হয় এবং এতে বেশ উপশম বোধ করে। সাইলেশিয়ার মডালিটি গুলো তার প্রকৃতির এক স্বচ্ছ দর্পণ। এটি এমন এক রোগীর চিত্র আঁকে যিনি ঠান্ডায় কুঁকড়ে যান এবং উষ্ণতার আশ্রয়ে কেবল শান্তি খুঁজে পান। স্রাব চাপা দেওয়ার মারাত্মক কুফল এবং চাঁদের মতো প্রাকৃতিক শক্তির প্রতি তার সংবেদনশীলতা এই ওষুধটির গভীর ক্রিয়াকে নির্দেশ করে, যা একজন চিকিৎসককে সঠিক ওষুধ নির্বাচনের পথে চালিত করে। এবার আমরা আসবো সাইলেশিয়ার সাথে অন্যান্য ওষুধের সূক্ষ্ম পার্থক্য এবং বিশ্লেষণ নিয়ে। সাইলেশিয়ার সাথে অন্যান্য ওষুধের পার্থক্য করা সফল হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনের জন্য অত্যন্ত জরুরি। যদিও অনেক ওষুধের মধ্যে কিছু সাধারণ লক্ষণের মিল থাকতে পারে, কিন্তু তাদের মূল প্রকৃতি, মানসিক চিত্র এবং মডালিটিস এর সূক্ষ্ম পার্থক্যই সঠিক ওষুধটি নির্দেশ করে। বিশেষজ্ঞদের মতামত ও মেডিকের আলোকে সাইলেশিয়ার সাথে কয়েকটা ওষুধের তুলনা আমি দেখাবো। তো প্রথমে আসি সাইলেশিয়ার সাথে ক্যালক্রিয়া কার্বের পার্থক্য নিয়ে। এই দুটি ওষুধই শিশুদের এবং পুষ্টির গোলযোগের জন্য কিন্তু ব্যবহৃত প্রধান ওষুধ, কিন্তু এদের মধ্যে বেশ কিছুটা পার্থক্য আছে। এদের মূল সাদৃশ্য হলো উভয় কিন্তু শীতকাতর, মাথায় প্রচুর ঘাম হয়, গ্রন্থি ফুলে যায়, হাড়ের গঠনের দুর্বলতা থাকে, এগুলো সিমিলারিটিস। এবার আসি আমরা পার্থক্য নিয়ে। পার্থক্য গঠন আর চেহারা নিয়ে কি কি পার্থক্য আছে সাইলেশিয়ার সাথে ক্যালক্রিয়া কার্বের, এটা দেখবো। সাইলেশিয়ার গঠন আর চেহারাতে আছে রোগী প্রায়শই শীর্ণ, রুগ্ন এবং নাজুক গড়নের হয়। শিশুদের মাথা বড় কিন্তু শরীরটা সরু থাকে। অপরদিকে ক্যালক্রিয়া কার্বের রোগী প্রায়ই স্থূল, থলথলে এবং মোটাসোটা হয়, ফেয়ার, ফ্যাট অ্যান্ড ফ্ল্যাবি। হাড়ের গঠন মোটা কিন্তু হাড়টা নরম থাকে ক্যালক্রিয়া কার্বের। এবার আসি ঘামের প্রকৃতি নিয়ে। সাইলেশিয়ার মাথায় এবং পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম হয়, অপরদিকে ক্যালক্রিয়া কার্বের মাথায় টক গন্ধযুক্ত ঘাম হয় এবং ঘুমের মধ্যে বালিশ ভিজিয়ে দেয় ক্যালক্রিয়া কার্ব। এবার আসি মেন্টাল পিকচার নিয়ে, মানসিক চিত্র। সাইলেশিয়া আত্মবিশ্বাসের অভাব, ব্যর্থতার ভয়, কিন্তু একবার শুরু করলে কাজটি ভালোভাবে সম্পন্ন করে, এক প্রকার অবস্টাইনেট সাইলেশিয়া। অপরদিকে ক্যালক্রিয়াকার ধীর গতি, সহজেই ভয় পায়, অসুস্থতা, অন্ধকার, পোকামাকড় নিয়ে এবং সবকিছুতেই উদ্বিগ্ন থাকে। শারীরিক প্রধান কি কি পার্থক্য আছে সাইলেশিয়ার সাথে ক্যালক্রিয়া কার্বের? সাইলেশিয়াতে লাজুক মল আছে, আমরা একটু আগে আলোচনা করছি, ব্যাসফুল স্টুল আছে, আবার পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম আছে, পায়ে নক্কুনি আছে। আর ক্যালক্রিয়া কার্বে কি আছে? ডিম খাওয়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষা, শক্ত পায়খানা, কিন্তু ডায়রিয়া প্রবণতা আছে ক্যালক্রিয়া কার্বের, টক বমি বা টক ঢেকুর থাকে। ডাক্তার ফ্যারিংটনের একটা মন্তব্য জানি, ক্যালক্রিয়া কার্বে শিশু মোটা হয় এবং গোলগাল হয়, সাথে একটি বড় ঘর্মাক্ত মানে ঘামযুক্ত মাথা থাকে। অপরদিকে সাইলেশিয়া শিশু আরো নাজুক হয়, মসৃণ ত্বকের হয়, রিকেটস এর প্রবণতা যুক্ত হয়, কিন্তু ক্যালক্রিয়ার মতো মোটা সোটা হয় না। এখানে উদাহরণ আনতে পারি, দুইটা শিশুর উদাহরণ আনি। শিশু এক, যদি শিশুটি মোটা, থলথলে এবং সিদ্ধ ডিম খেতে খুব ভালোবাসে, তাহলে সে ক্যালক্রিয়া কার্বের রোগী হইতে পারে। শিশু নাম্বার 2, যদি শিশুটি শীর্ণ হয়, রুগ্ন হয়, তার পায়ের ঘামে তীব্র দুর্গন্ধ থাকে এবং সে মানসিকভাবে একগুঁয়ে হয়, তবে সে সাইলেশিয়া রোগী হতে পারে। নেক্সট পার্থক্যে আসি, সাইলেশিয়ার সাথে হিপারসালফারেট। উভয়ই পুষ তৈরি করে এবং শীতকাতরের জন্য শ্রেষ্ঠ ওষুধ, তাই তাদের মধ্যে পার্থক্য করা কিন্তু অত্যন্ত জরুরি। মূল সাদৃশ্য কি কি আছে? উভয় প্রচন্ড শীতকাতর, পুষ তৈরির প্রবণতা যুক্ত, সামান্য আঘাত লাগলেই একেবারে ঘা হয়ে পেকে যায়। আচ্ছা, এবার পার্থক্যের বিষয়টা কি? শীতকাতরতা ও সংবেদনশীলতা নিয়ে কি কি পার্থক্য আছে দেখি। সাইলেশিয়া
শীতকাতর, কিন্তু হিপারের মতো এতটা শীতকাতর নয়, এতটা তীব্র নয়। হিপার সালফ অত্যন্ত তীব্রভাবে শীতকাতর। সামান্যতম ঠান্ডা বাতাস বা শরীরের কোনো অংশ অনাবৃত রাখা তার জন্য অসহনীয়। সে ব্যথার প্রতিও অত্যন্ত সংবেদনশীল হয়। এবার পুষ তৈরির প্রক্রিয়া নিয়ে সাইলেশিয়া এবং হিপার সালফে কি কি আছে দেখি। সাইলেশিয়া পুষ তৈরির প্রক্রিয়া অত্যন্ত ধীর, যন্ত্রণাহীন এবং অসম্পূর্ণ। এটি ফোড়া পাকাতে সাহায্য করে। হিপার সালফের পুষ তৈরির প্রক্রিয়াটা দ্রুত হয় এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়। ফোড়া কাটার মতো বা মানে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, সেনসিটিভ হয় খুব বেশি। এটি পুষ তৈরিকে বেশ ত্বরান্বিত বা তাড়াতাড়ি করে দেয়। এদের স্রাবের প্রকৃতি কেমন? সাইলেশিয়ার স্রাব বা পুষটা কেমন হয়? পুষটা হয় পাতলা, জলীয় এবং প্রায় দুর্গন্ধযুক্ত হয়। আর হিপার সালফ কেমন হয়? হিপার সালফের স্রাবটা হয় ঘন, হলুদ এবং পুরনো পনিরের মতো গন্ধযুক্ত হয়। সাইলেশিয়া এবং হিপারের মাইন্ড কেমন দেখি। সাইলেশিয়া নম্র কিন্তু একগুঁয়ে হয়, আত্মবিশ্বাসের অভাব আমরা দেখছি। আর হিপার সালফার কেমন হয়? অত্যন্ত খিটখিটে হয়, অধৈর্য হয়, খুব তাড়াহুড়ো প্রবণ, সামান্য কারণে হিপার হাইপার হয়ে যায়। এই বিষয়ে ডাক্তার কেন্টের কিছু কথা তুলে ধরি। হিপার সেই অতি সংবেদনশীল শীতকাতর রোগীর জন্য উপযোগী যে সবসময় ঠান্ডায় ভোগে। হিপারের ক্ষেত্রে প্রতিটি ছোট আঘাতেই পেকে যায়, পুষ তৈরি হয় এবং স্পর্শে অত্যন্ত সংবেদনশীল হয়। এবার দুইটা রোগীর উদাহরণ দিই। প্রথম রোগী ফোড়াটি, দুইটা ফোড়া রোগীর উদাহরণ। প্রথম ফোড়া রোগীর উদাহরণ, ফোড়াটি ধীরে ধীরে বাড়ছে, তেমন ব্যথা নেই, কিন্তু কিছুতেই পাচ্ছে না। রোগী শীতকাতর এবং তার পায়ে বেশ দুর্গন্ধ আছে। এক্ষেত্রে আমরা আমাদের সাইলেশিয়া কিন্তু ফোড়াটা পাকাতে সাহায্য করবে। আর তৃতীয় রোগীটি হলো, ফোড়াটি অত্যন্ত লাল, গরম এবং তীব্র কাটার মতো ব্যথা হচ্ছে। রোগী ব্যথা এবং শীতে ছটফট করছে এবং সামান্য স্পর্শও সহ্য করতে পারছে না। এক্ষেত্রে হিপার সালফ আমরা চিন্তা করতে পারি। এবার আসি সাইলেশিয়া এবং থুজা অক্সিডেন্টালিসের পার্থক্য নিয়ে। টিকার কুফল এবং ত্বকের সমস্যার জন্য দুইটা ওষুধের তুলনা হয়। মূল সাদৃশ্য এদের দুইটাই টিকার কুফল আছে, আঁচিল আছে, দুর্গন্ধযুক্ত ঘামের জন্য ব্যবহার করে থাকি। এই জন্য আমাদের এই দুইটার পার্থক্য করা বেশ জরুরি। তো আমরা আসি মায়াজম আর শারীরিক প্রকাশ নিয়ে পার্থক্য। সাইলেশিয়া প্রধান শরিক এবং সিফলিটিক। এর প্রধান প্রবণতা হলো পুষ তৈরি করা এবং ক্ষয়। আর থুজা হলো সাইকোটিক বস। এর প্রধান প্রবণতা হলো অতিরিক্ত বৃদ্ধি, প্রলিফারেশন। কি কি প্রলিফারেশন? আঁচিল, টিউমার, পলিপ, এগুলা। আচ্ছা, এদের ঘামের প্রকৃতি কেমন? সাইলেশিয়ার পায়ের ঘাম অত্যন্ত দুর্গন্ধযুক্ত, মাথার ঘাম টক গন্ধযুক্ত। আর থুজা ঘাম মিষ্টি মধুর মতো গন্ধযুক্ত হতে পারে এবং প্রায়শই শরীরের অনাবৃত অংশে ঘাম হয়। এদের মানসিক চিত্রটি কেমন? সাইলেশিয়া আত্মবিশ্বাসের অভাব, ব্যর্থতার ভয়, কিন্তু একগুঁয়ে হয় এরা। আমরা বারবার একই জিনিস পড়ছি পার্থক্য করার জন্য। আবার থুজার মানসিক সিমটমটা এর আগেও আমি আগের ক্লাসে অল্প করে বলছিলাম। তারপরেও কে কতটুকু নোটস করছেন বা কতটুকু বুঝছেন জানি না। থুজার মাইন্ড গোপনীয়তা প্রিয়, হীনমন্যতায় ভোগা, নিজেকে নোংরা বা অযোগ্য মনে করা, অদ্ভুত স্থির ধারণা। আচ্ছা, এদের মডালিটিতেও আমরা বেশ কিছু পার্থক্য পাবো। সাইলেশিয়া ঠান্ডা শুষ্ক আবহাওয়ায় বৃদ্ধি, উষ্ণতায় উপশম। থুজা ঠান্ডা স্যাঁতসেঁতে ভেজা আবহাওয়ায় বৃদ্ধি। এইচ.সি. অ্যালেন বলেন, টিকার কুফল বিশেষ করে ফোড়া এবং খিঁচুনি, এতে সাইলেশিয়া আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, দুইটা টিকা নেওয়ার পর দুটি শিশুর অসুস্থতা নিয়ে আমি দুইটা উদাহরণ দিব। শিশু নম্বর 1, টিকা নেওয়া স্থানে একটি ফোড়া হয়েছে যা পাকে এবং সারতে চায় না। শিশুটি শীতকাতর এবং পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম আছে, সে সাইলেশিয়া রোগী। আর টিকা নেওয়া আরেকটা শিশু, টিকা নেওয়ার পর থেকে শিশুর অ্যাজমা, হাঁপানি, টান শুরু হয়েছে, বর্ষাকালে বাড়ে, তার শরীরে আঁচিলের প্রবণতা আছে, সে থুজা রোগী হতে পারে। এরপর আসি আমরা সাইলেশিয়ার সাথে লাইকোপোডিয়ামের পার্থক্য নিয়ে। দুইটা ওষুধই ইন্টেলেকচুয়াল, দুইটা ওষুধই বুদ্ধিজীবী, কিন্তু
আত্মবিশ্বাসের অভাবে ভোগা রোগীদের ঔষধ। কিন্তু তাদের এই অভাবের প্রকাশ এবং শারীরিক লক্ষণ কিন্তু এক না, বেশ কিছু পার্থক্য আছে। পার্থক্যের মূল বিষয় মানসিক চিত্র। সাইলেশিয়া আত্মবিশ্বাসের অভাবে থাকে এবং ব্যর্থতার ভয়ে থাকে। সে একগুঁয়ে হতে পারে কিন্তু কর্তৃত্ব পরায়ণ নয়। আবার অন্যদিকে লাইকোপোডিয়াম আত্মবিশ্বাসের অভাবটা ঢাকতে সে কর্তৃত্ব পরায়ণ বা স্বৈরাচারী হয়, বিশেষ করে পরিবারে বা অধীনস্থদের সাথে। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা বা অপরিচিতদের সামনে সে ভীত ও নম্র থাকে। শারীরিক কি কি পার্থক্য আছে? শারীরিক প্রধান লক্ষণ: দুর্গন্ধযুক্ত ঘাম, লাজুক মল, বাম পার্শ্বিক সমস্যা সাইলেশিয়ার। আর লাইকোপোডিয়ামের পেটে প্রচন্ড গ্যাস ও ফাঁপা ভাব, যা ঢেকুর তুললেও কমে না। প্রস্রাবের লাল বালির মতো তলানি। আর রাইট সাইডেড কমপ্লেইন, ডান দিক থেকে রোগটা বাম দিকে যায়। এদের মডালিটি নিয়েও পার্থক্য আছে। মডালিটি নির্দিষ্ট কোনো সময় ভিত্তিক বৃদ্ধি নেই, আমাবস্যা ছাড়া। আর লাইকোপোডিয়ামে কি সমস্ত কষ্ট বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে বৃদ্ধি পায়। এটি লাইকোপোডিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। এবার দুজন ম্যানেজার যাদের জনসম্মুখে বক্তৃতা দিতে ভয় লাগে। এক উদাহরণ দিচ্ছি আর কি। একজন ম্যানেজার নাম্বার 1, তিনি তার টিমকে নিয়ে কাজ করতে ভালোবাসেন, কিন্তু যখন কোম্পানির বড় মিটিং এ তাকে প্রেজেন্টেশন দিতে হয় তখন তিনি ভয়ে অসুস্থ হয়ে যান, কাঁপাকাঁপি বেঁধে যায় আর কি। এটা সাইলেশিয়া। আর ম্যানেজার নাম্বার 2, তিনি বড় মিটিং এ ভয় পেলেও নিজের অফিসে তার টিমের উপর প্রচন্ড প্রভুত্ব করেন এবং সামান্য ভুলেই চেঁচামেচি শুরু করে দেন। তার প্রতিদিন বিকাল 5টার পর থেকে পেটে গ্যাস জন্মে, তিনি ক্লান্ত বোধ করেন। এটা হলো লাইকোপোডিয়ামের রোগী। এবার আসি সাইলেশিয়ার সাথে ফ্লুরিক অ্যাসিডের পার্থক্য নিয়ে। উভয় ওষুধে হাড়ের ক্ষয়, ফিস্টুলা, নখের সমস্যার জন্য ব্যবহৃত হয়, কিন্তু তাদের তাপমাত্রা এবং মানসিক অবস্থা সম্পূর্ণ বিপরীত মেরুর। পার্থক্যের মূল বিষয়গুলো কি কি? তাপমাত্রা আর মডালিটিস নিয়ে। এটা কিন্তু একটা বেশ নির্ণায়ক পার্থক্য। সাইলেশিয়া প্রচন্ড শীতকাতর, আমরা জানি, গরম আবরণে এবং গরম সেকে আরাম পায়। অ্যাসিড ফ্লুর প্রচন্ড উত্তাপে কাতর। ঠান্ডা জলে স্নান করলে আরাম পায়। মানসিক লক্ষণের কিছু পার্থক্য আছে। সাইলেশিয়া খুঁতখুঁতে, নম্র কিন্তু একগুঁয়ে দায়িত্বশীল। অ্যাসিড ফ্লুর পরিবার বা পরিজনের প্রতি উদাসীন, দায়িত্ব জ্ঞানহীন। সে সবসময় উৎফুল্ল এবং নতুন কিছুর জন্য আগ্রহী থাকে। শারীরিক পার্থক্যগুলো কি কি আছে? শারীরিক লক্ষণ: সাইলেশিয়ার পুষ তৈরির প্রক্রিয়া ধীর। অ্যাসিড ফ্লুর রোগের গতি দ্রুত, ধ্বংসাত্মক। শরীর থেকে নির্গত স্রাব অত্যন্ত ক্ষতকর এবং অকালেই বুড়ো বুড়ো লাগে ফ্লুরিক অ্যাসিডের রোগীদের। উদাহরণ দিই, দুজন রোগীর পায়ের হাড়ের ক্ষয়জনিত কারণে একটি নালিক্ষত বা ফিস্টুলা হয়েছে। তো প্রথম রোগী, তিনি অত্যন্ত শীতকাতর, সবসময় গরম সেক দিতে চান এবং মানসিকভাবে খুব দায়িত্বশীল। এই রোগীটা সাইলেশিয়ার। আর রোগী নাম্বার 2, তিনি সবসময় গরমে ছটফট করেন, ক্ষত স্থানে ঠান্ডা জল দিলে আরাম পান এবং তার পারিবারিক দায়িত্বের প্রতি কোনো আগ্রহ নেই, তিনি উদাসীন। এই পেশেন্টটা ফ্লুরিক অ্যাসিড। সাইলেশিয়ার সাথে পার্থক্য করলে অনেকগুলো ওষুধের পার্থক্য করা যায়। আমি পার্থক্যটা অনেকটা স্কিপ করে দিব। আর একটা পার্থক্য বলি, সাইলেশিয়ার সাথে গ্রাফাইটিস। উভয় ওষুধই শীতকাতর, কোষ্ঠকাঠিন্য এবং অস্বাস্থ্যকর ত্বকের জন্য কিন্তু মেইন ওষুধ। তো পার্থক্যের মূল বিষয় শারীরিক গঠন। সাইলেশিয়া শীর্ণ, রুগ্ন, নাজুক গড়নের। গ্রাফাইটিস স্থূল, মোটা এবং ফ্যাকাশে, বিশেষ করে অল্প বয়সেই মোটা হওয়ার প্রবণতা। ত্বকের উদ্ভেদ। সাইলেশিয়ার উদ্ভেদটা কেমন হয়? উদ্ভেদ থেকে পাতলা এবং দুর্গন্ধযুক্ত পুঁজ হয়। গ্রাফাইটিস উদ্ভেদ থেকে চটচটে মধুর মতো ঘন এবং স্বচ্ছ রস নির্গত হয়। এই রস জমে হলুদ মামড়ি তৈরি করে। উদ্ভিদগুলো প্রায়ই চামড়ার ভাঁজে, যেমন কানের পেছনে বগলের কুঁচকিতে হয়। মানসিক লক্ষণের পার্থক্য হলো আত্মবিশ্বাসের অভাব একগুঁয়ে সাইলেশিয়াতে, আর গ্রাফাইটিস দ্বিধাগ্রস্ত হয়, মন মরা, দুঃখপ্রবণ, সামান্য কারণেই কেঁদে ফেলে। দুইটারই কোষ্ঠকাঠিন্য আছে। সাইলেশিয়ার তো লাজুক মল আমরা জানি, আর গ্রাফাইটিসের স্টুলটা হয়, মলটা বেশ বড় হয়, গাঢ় হয় এবং আম সেলেসা সুতো দিয়ে জড়ানো থাকে।
আচ্ছা, এবার সাইলিশিয়ার বেশ কিছু ক্লিনিক্যাল প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো প্রথমটি আসে, মানে অল্প সময় আছে আর অল্প 5-7 মিনিটেই শেষ করে দেওয়ার চেষ্টা করব। পুস্তরিজনিত রোগ। সাইলিশিয়ার জীবনী শক্তি এতটাই দুর্বল যে সে জীবাণুর বিরুদ্ধে সঠিকভাবে লড়াই করার পরিবর্তে প্রতিটি স্থানেই পুষ তৈরি করে ফেলে। এটি তার প্রধান প্রতিরক্ষার কৌশল। তো ফোড়া, করবাঙ্কল ও দীর্ঘস্থায়ী ক্ষতে সাইলিশিয়া ধীরগতিতে তৈরি হওয়া যন্ত্রণাহীন বা স্বল্প ব্যথাযুক্ত ফোড়ার জন্য নির্দেশিত, যা সহজে পাকতে চায় না। এটি ফোড়া পাকাতে এবং পুষ বের করে দিয়ে আরোগ্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। দীর্ঘস্থায়ী ঘা বা ক্ষত যা সহজে সারে না, যার কিনারাগুলো শক্ত, যেখানে পাতলা জলীয় দুর্গন্ধযুক্ত পুষ নির্গত হয়, এটার জন্য সাইলেশিয়া একটা শ্রেষ্ঠ ঔষধ। নালীক্ষত বা ফিস্টুলা রোগের জন্য। নালীক্ষত বা ফিস্টুলা রোগ শরীরের যে কোনো স্থানে নালী, ঘা বা ফিস্টুলার জন্য সাইলিশিয়া একটি শ্রেষ্ঠ ঔষধ। বিশেষ করে মলদ্বারে ফিস্টুলা, দাঁতের গোড়ায় বা স্তনে ফিস্টুলার মুখ থেকে পাতলা জলীয় এবং দুর্গন্ধযুক্ত পুজ নিঃসরণ হয়। এরপর আসি মাথার রোগ নিয়ে। মাথায় কি কি রোগ আছে? দীর্ঘস্থায়ী মাইগ্রেন আছে। এরপরে কি কি আছে? হাইড্রোফেলাস বা মস্তিষ্কে জল জমা রোগ আছে। আবার মাথার ত্বকেরও বেশ কিছু রোগ আছে। তা আমি অল্প করে বলার চেষ্টা করছি। মাইগ্রেন নিয়ে সাইলিশিয়া সেসব মাথা ব্যথার জন্য নির্দেশিত, যা ঘাড়ের পেছন থেকে শুরু হয়ে মাথার উপর দিয়ে এসে ডান বা বাম চোখের উপর স্থির হয়। এই ব্যথা ঠান্ডা বাতাস বা মানসিক পরিশ্রমে বাড়ে এবং মাথা গরম কাপড়ে শক্ত করে বেঁধে রাখলে উপশম হয়। আচ্ছা, মস্তিষ্কে জল জমা। স্ক্রোফুলাস ধাতুযুক্ত শিশুদের মাথায় জল জমার প্রাথমিক পর্যায়ে সাইলিশিয়া একটি অপরিহার্য ঔষধ। এক্ষেত্রে শিশুর মাথাটি শরীরের তুলনায় অস্বাভাবিকভাবে বড় থাকে, ব্রহ্মতালু খোলা থাকে এবং সহজে জোড়া লাগে না, এবং মাথায় প্রচুর গন্ধযুক্ত ঘাম হয়। বিশেষ করে রাতে এই ঘামটা বেশি হয়। আর মাথার ত্বকে কি কি রোগ আছে? মাথার ত্বকে পুঁজযুক্ত উদ্ভিদ, আর্দ্র একজিমা, দাঁত হতে পারে। মাথায় প্রচুর টক দুর্গন্ধযুক্ত ঘাম হয়। উদ্ভিদগুলো প্রায়শই মাথার পেছন দিয়ে বেশি হয়। এছাড়া মাথার ত্বকের উপর শক্ত সিস্ট, যা পেকে যাওয়ার পর একটি শক্ত গুটি হয়ে থেকে যায়। তার জন্য সাইলিশিয়া সুন্দর একটি ওষুধ। চোখের রোগ। চোখের আঞ্জনিক, ক্যালাজিয়ন, কর্নিয়ার ঘা, অশ্রুনালীর ফিস্টুলাতে বেশ ভালো কাজ করে। এগুলো আসলে ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের বিষয়। সময় তো 1 ঘন্টা পার হয়ে গেল। কানের কি কি রোগ আছে? আমি শর্টকাটে শুধু কি কি রোগ হতে পারে এবং কি কি রোগে ব্যবহার করতে পারি আমি ছোট্ট একটা ধারণা দিচ্ছি। কানের কি কি রোগ হতে পারে? ক্রনিক সাপুরেটিভ অটাইটিস মিডিয়া, দীর্ঘস্থায়ী কান পাকা। দীর্ঘস্থায়ী কান পাকার জন্য আমরা সাইলিশিয়া ব্যবহার করতে পারি। ম্যাস্টয়েডিটিস, কানের ইনফেকশন যখন কানের পেছনের ম্যাস্টয়েড হাড়ে ছড়িয়ে পড়ে এবং সেখানে প্রদাহ বা ক্ষয় শুরু হয়, তখন সাইলেশিয়া একটা গুরুত্বপূর্ণ ঔষধ। নাকের রোগ। নাকের কি কি রোগ আছে? দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস, অজিনা বা নাকের হাড় ক্ষয়। গলার কি কি রোগ আছে? গলায় টনসিলাইটিসের জন্য ব্যবহার করতে পারি। এরপর পেরিটনসিলার অ্যাবসেসের জন্য ব্যবহার করতে পারি। মুখ ও মুখ গহ্বরের আমরা ব্রণ, মুখের উদ্ভিদ জনিত বেশ কিছু রোগের জন্য আমরা ব্যবহার করতে পারি। দাঁতের গোড়ায় ফোড়া, ফিস্টুলার জন্য ব্যবহার করতে পারি। স্নায়ুতন্ত্রের রোগের ক্ষেত্রে আমরা মৃগী রোগ, নিউরাসেনথিয়া রোগের জন্য আমরা ব্যবহার করতে পারি। মৃগী রোগটা সম্পর্কে অল্প করে এক লাইনে বলি। বিশেষ করে যখন আক্রমণ রাতে বা আমাবস্যায় হয় এবং এর পেছনে টিকার কুফলের ইতিহাস বা চাপা দেওয়া চর্মরোগের ইতিহাস থাকে, আক্রমণের পূর্বাভাস বা অরা পেটের উপরের অংশ থেকে অনুভূত হতে পারে। এক্ষেত্রে আমরা সাইলিশিয়াটা ব্যবহার করতে পারি। আচ্ছা, মলদ্বার বা ষড়যন্ত্রের রোগে ব্যবহার করতে পারি। মলদ্বারের কি কি রোগ আছে? নালীক্ষত ফিস্টুলাতে ব্যবহার করতে পারি। দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যতে ব্যবহার করতে পারি। ইউরিনারি সিস্টেমে আমরা শিশুদের বিছানায় প্রস্রাবের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। পুরুষের প্রজনন তন্ত্রে আমরা হাইড্রোসিলে ব্যবহার করতে পারি। দীর্ঘস্থায়ী প্রোস্টাইটিসে ব্যবহার করতে পারি। নারীর জননতন্ত্র আমরা সাদাস্রাব, স্তনের রোগ,
এই দুইটা মোটামুটি সাইলেশিয়া ব্যবহার করতে পারি। হাড়ের রোগে আমরা রিকেটস এ ব্যবহার করতে পারি, অস্টিওমাইলোসিস, ক্যারিস, নেক্রোসিস এই রোগগুলোতে আমরা ব্যবহার করতে পারি। গ্রন্থির রোগে আমরা স্ক্রোফুলা, লিম্ফ অ্যাডোনাইটিস ব্যবহার করতে পারি। গলগণ্ডে আমরা ব্যবহার করতে পারি। চুলের রোগে আমরা অ্যালোপেশিয়াতে ব্যবহার করতে পারি। পরিপাকতন্ত্রের রোগে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যতে আমরা ব্যবহার করতে পারি। পরিপাকতন্ত্রের দুর্বলতা ও অপুষ্টিতে ব্যবহার করতে পারি। শ্বসনতন্ত্রের রোগের ভেতর আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস ব্যবহার করতে পারি। ফুসফুসের লাং অ্যাবসেস, ফুসফুসের ফোড়াতে ব্যবহার করতে পারি। পিঠ আর মেরুদণ্ডের রোগে আমরা মেরুদণ্ডের দুর্বলতা আর স্পাইনাল কর্ভের যে বক্রতা, হার্ট বেঁকে যাওয়াতে আমরা ব্যবহার করতে পারি। পটস ডিজিজ বা কক্সিডাইনিয়াতে আমরা ব্যবহার করতে পারি। পটস ডিজিজ হলো মেরুদণ্ডের হাড়ের ক্ষয়, যার জন্য সাইলিশিয়া একটি ক্লাসিক ওষুধ কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা ব্যবহার করতে পারি অঙ্গ প্রত্যঙ্গে। অঙ্গ প্রত্যঙ্গ কি কি? অস্থিসন্ধির রোগে ব্যবহার করতে পারি। শীতলতা ও দুর্বলতার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। নখের রোগে ব্যবহার করতে পারি। স্কিনের রোগে আমরা অস্বাস্থ্যকর ত্বক ও ধীরে আরোগ্য যেগুলো স্লোলি হয় সেগুলোতে ব্যবহার করতে পারি। দীর্ঘস্থায়ী ক্ষততে আমরা ব্যবহার করতে পারি। কিলয়েডে ব্যবহার করতে পারি। উদ্ভিদ ও কাটাতে আমরা ফাটাতে ব্যবহার করতে পারি, মানে ত্বকে পুজযুক্ত উদ্ভিদ ব্রণ বা ওই ফাটা থাকলে ব্যবহার করতে পারি। আর জ্বরেও আমরা সাইলিশিয়া ব্যবহার করতে পারি। জ্বরে আবার দুইটা অবস্থা থাকে, শীত অবস্থা, উত্তাপ অবস্থা। তো আসলে আবার ঘুম সম্বন্ধীয় বেশ কিছু রোগে, অনিদ্রা, ঘুমের মধ্যে চমকে ওঠা, ঘুমের মধ্যে হাঁটা, উদ্বেগজনক স্বপ্ন, এই সমস্ত ক্ষেত্রে আমরা সাইলিশিয়া ব্যবহার করতে পারি। তাছাড়াও সাইলিশিয়ার মানসিক রোগের ক্ষেত্রেও আমরা সাইলিশিয়াকে ব্যবহার করতে পারি। আমরা আলোচনা করেছি ইতিমধ্যে সাইলিশিয়ার বেশ কিছু মানসিক রোগ নিয়ে। উদ্বেগজনিত রোগ যেমন কি আসতে পারে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি রোগে আমরা সাইলিশিয়া ব্যবহার করতে পারি। স্নায়বিক দুর্বলতায় ব্যবহার করতে পারি, বিষণ্ণতাতে ব্যবহার করতে পারি। আর মোটামুটি বেশ কিছু রোগের কথাই বললাম, এগুলোতে আমরা ব্যবহার করতে পারি। আমি এখনই উদাহরণ আমি শেষ করে দিব আলোচনা। তো সাইলেশিয়া নিয়ে বলতে গেলে আসলে অনেক অনেক কিছু বলা যায়। এই যে রোগগুলো, যতগুলো রোগের কথা বললাম, এই রোগগুলো নিয়ে ডিটেইল বলতে গেলে আমাদের স্যার যদি বলেন তাহলে মিনিমাম 2 ঘন্টা লাগবে ওনার ক্লাস শেষ করতে, শুধু এই রোগের ডিটেইল যদি উনি বলেন। তো আমি উপসংহার টেনে দিচ্ছি। তো অবশেষে আমাদের এই যে সাইলেশিয়াকে তো আমরা শল্য চিকিৎসক বলি। তো যাই হোক, আমি আর বাড়াতে যাচ্ছি না। সাইলেশিয়া নিয়ে যদি আমার আলোচনায় কোনো ভুল থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।